বাঙালির 3টি প্রিয় বেড়ানোর জায়গা দীপুদা, হ্যাঁ দীঘা, পুরী, দার্জিলিং। আর যদি পাহাড় ডাকে তাহলে সোজা দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া বাঙালি ভ্রমণকারীর একরকম অভ্যাসই বটে। আবার আমাদের প্রজন্ম অফবিট স্থানে যেতে বেশি ভালোবাসে, কিন্তু তা বলে সাবেকি স্থানে যাওয়া বন্ধ করব না। সব মিলিয়ে মিশিয়ে থাকছে এবারের জার্নির ভিডিওগুলো। আর এবারের জার্নিটা হচ্ছে পুরোটাই রোড ট্রিপ আর সেলফ ড্রাইভ। রোড ট্রিপের সেলফ ড্রাইভে কি কি সুবিধা ও অসুবিধা হতে পারে সেগুলোই শেয়ার করব এই ট্রিপের প্রত্যেক কটা ভিডিওতে। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। বছরটা প্রায় শেষের মুখে, তো এই বছরের শেষটা আর নতুন বছরের শুরুটা একটু অন্যরকম ভাবে করবো বলে আমরা চলে যাব পাহাড়ে। এই জার্নিটা কিন্তু হবে পুরোটাই রোড জার্নি। আমরা এখন ডিরেক্ট যাব বোলপুর। আরো কিছুজন আছে যারা বোলপুর থেকে উঠবে, তাদেরকে নিয়ে বোলপুরে 2 ঘন্টা 3 ঘন্টার মতো রেস্ট নেব, তারপর সোজা চলে যাব দার্জিলিং। না, ঠিক দার্জিলিং নয়, দার্জিলিং এর একটু আগে যাব কার্শিয়াং। আমরা জার্নি স্টার্ট করেছিলাম বাড়ি থেকে, মানে বসিরহাট থেকে 12:30টার দিকে। এখন এই জাস্ট এয়ারপোর্ট ক্রস করলাম, এখন বাজে 2:30। বোলপুর যাব, যেতে যেতে মোটামুটি 6টা বাজবে। ওখানে একটু রেস্ট নেব, নিয়ে রাত 10:30টার দিকে আবার জার্নি স্টার্ট করব। 10টা থেকে 10:30টার মধ্যেই জার্নি স্টার্ট করব। আশা রাখছি ওখানে পৌঁছে যাব সকাল 10টার মধ্যে। তো এই ফুল জার্নির আমরা পুরো নিজেরাই গাড়ি চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে যারা যারা আছে সবাই অল্টারনেটিভ গাড়ি চালাবে, তো সেলফ ড্রাইভ বলতে পারো। পুরো রাস্তাটার জার্নি তোমাদের সাথে শেয়ার করব, কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো এখানে সন্দীপ দা ড্রাইভ করছে, রাজ পাশে বসে ছিল আর আমি পিছনে। বসিরহাট থেকে বোলপুর যেতে মোটামুটি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো টাইম লাগে। বসিরহাট থেকে বেড়াচাপা, বারাসাত হয়ে সোজা দমদম, দমদম থেকে ডানকুনি হয়ে ধরে নিতে হবে হাইওয়ে। এটা ছিল ডানকুনির টোল প্লাজা। এবার ডানকুনি থেকে সোজা বর্ধমান, বর্ধমান থেকে বাঁয়ে চলে যেতে হবে গালসি, বুদবুদ, পানাগড়, পানাগড় থেকে চলে যাব ইলামবাজার। এবারের জার্নির যে ফার্স্ট ব্রেক সেটা আমরা নেব এই ইলামবাজারেই। কলকাতা থেকে বা বসিরহাট থেকে বোলপুর আসার জার্নিটা বেশি লং করলাম না, কারণ এই টপিকের উপর ভিডিও আমার চ্যানেলে আগেও আছে, তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো, ওখানে পুরো ডিটেলসে বলা আছে। এই মুহূর্তে আছি বোলপুরে। বোলপুরে এসছি ভোরের আলো একটা রিসর্টে। এই যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমাদের এটা একটা পরিচিত রিসর্ট। এখানে আমরা মাঝে মাঝে ঘুরতে আসলে আসি। তো এখানেই এই 2-3 ঘন্টা মতো থাকবো, রাত্রে খাওয়া দাওয়াটা এখানেই করবো। তো আগেই বলেছিলাম বোলপুর থেকে কিছুজন আমাদের সাথে যাবে, তো তারাও আসবে, তারপর আমরা এখান থেকে একসাথে বেরোবো। এখন বাজে 10:15 মতো। তো ডিনার করছি রুটি আর মাটন, এটা খেয়ে আমরা বেরোবো। তো চলো, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের গাড়ি স্করপিও। এখন টাইম হয়েছে 10:40। আমরা এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট করছি। দার্জিলিংয়ে তো আমরা সবাই যাই, তবে রোড ট্রিপ নিজের গাড়ি নিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কীরকম আজ সেসবই তোমাদের সাথে শেয়ার করব। বোলপুর থেকে আমরা শান্তিনিকেতনের উপর দিয়ে একদম সোজা রাস্তা ধরে চলে যাব আহমেদপুর। রাস্তাটা পুরোটাই রেল লাইনের সমান্তরালে, ওই জন্য মাঝে মাঝেই আমাদেরকে এরকম রেল লাইনের মাঝখানে এসে দাঁড়াতে হচ্ছিল, যেখানে রেল গেট পড়ছিল বারবার। প্রায় এরকম 2-3 বার আমাদেরকে দাঁড়াতে হয়েছে রেল গেটে। আমরা 6 জন আছি, 6 জনের মধ্যে 4 জন গাড়ি চালাতে পারে আর 2 জন পারে না, তার মধ্যে আমি একজন। যাই হোক, তো 4 জনই অল্টারনেট করে গাড়ি চালাবে। এখন আমার বড়ি চালাচ্ছে গাড়ি আর আমি পাশে বসে ভিডিও করছি। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই রাস্তাটার একদম পাশ দিয়েই রেলওয়েটা যাচ্ছে, মানে রেল লাইন যেটা সেটাই একদম পাশ দিয়েই যাচ্ছে। আহমেদপুর থেকে সোজা সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে সোজা গেলে যাবে গদাধরপুর, সেখান থেকে মল্লারপুর, সোজা রামপুরহাট। এই মুহূর্তে আমরা যাচ্ছি ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে। ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডে উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বীরভূমে প্রবেশ করেছে এবং পরে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে হুগলি নদীতে গিয়ে মিশেছে। তবে বীরভূমের এই মোহাম্মদবাজার এলাকায় ময়ূরাক্ষী নদীর অবস্থা খুবই শোচনীয়। পড়েছে একটা বিশাল বড় চর। আমরা কিন্তু নদীর মাঝখান দিয়ে যাচ্ছি, এটা কিন্তু কোনো ব্রিজ নয়। বর্ষাকালে এগুলো জলে পুরো ঢেকে যায়। এর পাশেই রয়েছে একটা স্থায়ী ব্রিজ, বর্ষাকালে ওখান থেকে পারাপার হওয়া যায়, কিন্তু ওটা অনেকটা ঘুর হওয়ায় বেশিরভাগ গাড়ি চালক এখান থেকেই নিয়ে যায়।
বর্ষাকাল ছাড়া নদীতে জল না থাকায় নদীর উপর এই অস্থায়ী রাস্তার উপর দিয়েই গ্রামবাসীদের যাতায়াত চলে। আবার বর্ষাকালে প্রশাসনের দেওয়া নৌকাও এই নদীতে চলে। ভাবা যায় কি বিচিত্র এই বাংলা। যাই হোক, ওখান থেকে সোজা রামপুরহাট হয়ে নলহাটি চলে এসেছি। এটা নলহাটি স্টেশন। এখান থেকে আরও সোজা চলে যাব মুরারাই, সেখান থেকে সোজা পাকুড়। পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, তখন রাত 1:05 এক্স্যাক্টলি। তখন আমরা নলহাটি থেকে মুরারাইয়ের দিকে যাচ্ছি। মুরারাই থেকে আরও সোজা চলে আসলে চলে আসবো পাকুড়, যেটা ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে পড়ে। সেই পাকুড়কে ছুঁয়ে আমরা ডান দিকে চলে গেলে পেয়ে যাব ধুলিয়ান, যেখান থেকে NH-12 হাইওয়েতে আমরা উঠব। ধুলিয়ান মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার একটি শহর। ধুলিয়ানের উত্তর দিকে পেয়ে যাব আমরা ফারাক্কা, দক্ষিণে পাবো ঔরঙ্গাবাদ, পশ্চিমে পাবো ঝাড়খণ্ড রাজ্যের পাকুড়, আর পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী এবং মালদা জেলা, আর তারও পূর্বে রয়েছে বাংলাদেশ। ধুলিয়ান থেকে বাদশাহী রোড ধরে এগিয়ে যাব আরও অনেকটা। এখন ঘড়িতে বাজে 2:27, রাত 2:27। আমরা এখন ঢুকছি এই ফারাক্কাতে, আর একটু এগিয়েই আমরা উঠে গেছি ফারাক্কা ব্যারেজে। এই সেই ফারাক্কা ব্যারেজ, ছোটবেলার ভূগোল বইয়ে পড়া ফারাক্কা বাঁধ, যা গঙ্গা নদীর উপর অবস্থিত। 1950-60 শতকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা নিয়ে যে বড় সমস্যা তৈরি হয়েছিল, সেই পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই তৈরি করা হয়েছিল এই ফারাক্কা বাঁধ। বাঁধটি প্রায় 2280 মিটার মতো লম্বা এবং বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। আর এটা শুধু বাঁধ হিসাবেই নয়, এটিকে সড়ক এবং রেল লাইন হিসাবেও ব্যবহার করা হয়। ফারাক্কা ব্যারেজ রেখে আমরা হালকা ডান দিক দিয়ে চলে যাব সোজা মালদা। এখন রাত 2:40, জাস্ট ফারাক্কা ব্রিজটা ক্রস করেই মালদাতে আসলাম। এবার একটু চাটা খাবে সবাই। এখনো পর্যন্ত একটু ঘুমাইনি, কারণ রাজ গাড়ি চালাচ্ছিল, পাশে আমি বসেছিলাম। সবে 168 কিলোমিটার এসছি, এখনো যেতে হবে অনেকটা। এবার অন্য একজন চালাবে, আমরা পিছনে একটুখানি ঘুমিয়ে নেব। রাত 3টে, আমরা এখন লক্ষ্মীপুর টোল প্লাজা। বাইরে মারাত্মক ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা। চা খেতে নেমেছিলাম তো হাত পা একদম পুরো মানে বরফ হয়ে গেছে। এখান থেকে সোজা পান্ডুয়া হয়ে আমরা গাজল যাব, ওখান থেকে সোজা চলে যাব রায়গঞ্জ। ভেবেছিলাম চা ফা খেয়ে একটুখানি ঘুমাবো, কিন্তু ঘুমার কোথায়, মানে সবাই মিলে যদি আনন্দ করতে করতে যাওয়া হয় তাহলে মনে হয় না যে গাড়ি চালাচ্ছে তারও ঘুম পাবে। তো ওই জন্যই তাকে কোম্পানি দিচ্ছিলাম আমরা সবাই মিলে, ঘুম আর হয়নি। তারপরে এই টেনশন আর ঘুম হয়নি যে আমরা রাস্তা আর দেখতে পাচ্ছি না, মানে এত কুয়াশা পড়েছে যে রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। মানে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, মানে ভিজিবিলিটি একদম 0। রাত তখন 3:30 হবে, আর ইংলিশ বাজার অনেকক্ষণ পার করে গেছি, আর সামনে গাজল ঢুকবো। গাজল ঢোকার আগে এই জায়গাটার নাম আলমপুর, এখানে একটা বাস স্ট্যান্ড ছিল। গাজল ঢোকার আগে সামনেই একটা টোল প্লাজা পড়বে, গাজল বাক্সারাই টোল প্লাজা। তো এটা পেরিয়ে সোজা চলে যাব রায়গঞ্জ। রোড জার্নিতে কুয়াশাটা প্রচণ্ড একটা ফ্যাক্টর, বিশেষ করে এই শীতকালের রাতে। তো আমাদের গাড়িতে ফগ যে হেডলাইটগুলো থাকে সেগুলো ছিল না। তো তোমরা পাহাড়ে যদি আসতে চাও অবশ্যই একটা ফগ হেডলাইট গাড়িতে লাগিও, আদারওয়াইজ খুব প্রবলেম হয়। এমনও হয়েছে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে কিচ্ছু বলতে কিচ্ছু না। সামনে গাড়িটা রাখতে হয়েছে সাইড করে, যে কোনো বাস বা লরি যদি যায় তার পিছন পিছন আমরা যাব, এরকমও আমাদের রাস্তা গেছে। তো এই একটা প্রবলেম হবে রাস্তায়। আর গ্রুপে যখন আসবে তখন অবশ্যই শিওর হবে যে 3 থেকে 4 জন তোমরা গাড়ি চালাতে জানো, কারণ 1 জন বা 2 জনের উপর যদি পুরো জার্নিটা হয় তাহলে কিন্তু খুব চাপের হয়ে যাবে। কথা বলতে বলতে আর মাঝে মাঝে ঢুলু ঢুলু চোখে ঘুমাতে ঘুমাতে আমরা চলে এসেছি রায়গঞ্জ। এখন 4:24 হয়েছে, আর এই মুহূর্তে আছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, যে 4 রাস্তার মোড়টা আছে
এখন আমরা ওই রাস্তাটার উপর দিয়েই যাচ্ছি। ওখান থেকে 10 মিনিট মতো একটু বাঁ সাইডে ঘেঁষে এগোতেই আমরা পেয়ে গেলাম এই বড়াই টোল প্লাজা। ওখান থেকে সোজা চলে যাব ডালখোলা। মাঝখানে বিলাসপুর পড়তো, বিলাসপুর থেকেও যাওয়া যেত, কিন্তু ওই রাস্তাটা জ্যাম থাকায় আমরা ডালখোলা থেকে সোজা চলে যাব কিষানগঞ্জ। আর এখন ভোর হয়ে গেছে, এখন বাজে সকাল 6টা। আমরা আছি কিষানগঞ্জে। মাঝে আমি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি ভিডিওটা করে, তারপরেও প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। এখন প্রায় 7টা বাজে। এখন যাচ্ছি আমরা বাগডোগরার দিকে। এটা প্রায় বিহার আর ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডার দিয়ে যাচ্ছি, আর নিচ দিয়ে বয়ে চলেছে মহানন্দা। আর গাড়ির চারপাশ থেকে বয়ে চলেছে ভীষণ কনকনে ঠান্ডা আর কুয়াশামগ্ন একটা সকাল। বেশ অনেকক্ষণ হয়ে গেল গাড়ি থেকে কেউ নামেনি, এবার টাইম হয়েছে একটা ব্রেক নেবার। তো গাড়িটা পার্ক করে আমরা একটু চা খেতে নামলাম। জায়গাটার নাম বুধারুগা। তখন সময় হয়েছিল 7:15। এখনও বেশ অনেকটাই বাকি আমাদের বাগডোগরা যেতে। তো এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, জাস্ট চাটা খেয়ে আবার গাড়িতে উঠলাম বেরোবো বলে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে দাঁড়ানোই যাচ্ছিল না। আর খানিকটা এগিয়ে আসতেই আবার একটা টোল প্লাজা পেলাম আমরা। তো এটাকে পেরিয়ে আমরা বাগডোগরা যাব। এখান থেকে বাগডোগরা বেশ খানিকটা দূর। তো চলো যাওয়া যাক। ভোরের আলো ফুটে গেছে, আর কুয়াশার কোনো ঝামেলা নেই, তো এবার সোজা যাওয়া যাবে। সামনে একটা ফ্লাইওভার আছে, এখানটাতে আমরা একটু রাস্তাটা গন্ডগোল করে ফেলেছিলাম, মানে আমাদেরকে বাঁয়ে চলে যেতে হতো, মানে বাঁয়ে একদম স্ট্রেট। তো না করে আমরা ফার্স্ট টাইম ফ্লাইওভারের উপরে উঠে গেছিলাম। এখানে দেখাচ্ছিল এই যে বাগডোগরা ওই সাইডটায়, আমরা অতটা বুঝতে পারিনি, তো গিয়ে আবার ব্যাক করে আসতে হলো। তো তোমরা এগুলো জাস্ট একটু খেয়াল রেখো। বেশ অনেকটা চলে এসেছি, বাগডোগরাকে অনেক পিছনে ফেলে শিলিগুড়ি থেকে আমরা বাঁ দিকে চলে এসেছি কার্শিয়াং যাওয়ার পথে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের আবেশ, সবুজে মোড়া আবছা আবছা পাহাড়। পাহাড়ে যাবার পথে দূর থেকে এই যে পাহাড় দেখতে পাওয়ার যে কি মজা, তা বলে বোঝানো সম্ভব নয়। এখন ঘড়িতে বাজে 8:10। এখনও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে কার্শিয়াং পৌঁছাতে। এতক্ষণ ঢুলুঢুলু চোখে যারা ঘুমাচ্ছিল বা ঝিমাচ্ছিল, তারাও এবার চোখ টোক মুছে তাকিয়ে দেখছে সুন্দর পাহাড়কে। শিমুলবাড়ি টি গার্ডেন, এখান থেকেই বাঁ দিকে চলে যেতে হবে সোজা, পৌঁছে যাব কার্শিয়াং। পরবর্তী ভিডিওতে থাকবে কার্শিয়াংয়ের ভৌতিক রহস্য, থাকবে ডাউহিলের ভিডিও, থাকবে আরও সুন্দর সুন্দর অফবিট অনবিট সব কিছুরই ভিডিও। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা অলরেডি আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তাও সমতলে ছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো সমতলে গাড়ি চালানোর পর এবার শুরু হলো পাহাড়ে ওঠা। আর এখান থেকেই আবার ড্রাইভার চেঞ্জ হবে, কারণ এই অবধি একজন চালিয়েছে, এখান থেকে আর একজন স্টিয়ারিংটা হাতে নেবে। ভেবেছিলাম 10টা বাজবে কার্শিয়াং পৌঁছাতে, তবে এখন মনে হচ্ছে 9:10-15-এর মধ্যেই আমরা কার্শিয়াং পৌঁছে যাব। তারপর আস্তে আস্তে গাড়িও চললো পাহাড়ের কোলে, আর আমরাও দু চোখ ভরে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম পাহাড়ের। আমাদের সাথে যারা ছিল সবাই তো সমতলেই গাড়ি চালিয়ে অভ্যস্ত, ভেবেছিলাম পাহাড়ে হয়তো পারবে না। আমরা আগে থেকে আমাদের প্ল্যানেই রেখেছিলাম যে এখানে এসে পাহাড়ি কোনো ড্রাইভার নেব, কিন্তু কি অদ্ভুত সুন্দরভাবে আমরা সবাই, আমি বাদে যারা গাড়ি চালাতে পারে অবভিয়াসলি তাদের কথাই বলছি, তারাই পুরো ট্যুরটা গাড়ি চালিয়েই করেছে। তোমরা ভিডিওতে দেখতে পাবে এরপরে কত খতরনাক টাইপের রাস্তা আমরা পেরিয়েছি গাড়ি নিয়ে। কার্শিয়াংয়ে ঢুকে গেছি। এবার আমাদের ফার্স্ট একটা কাজ হবে ভালো একটা রেস্টুরেন্ট দেখে আমাদের ব্রেকফাস্টটা করা। প্রচণ্ড খিদে পেয়েছে। তো ভিডিও কন্টিনিউ হবে পরের ভিডিওতে, তোমরা দেখতে থাকো। পরের ভিডিওতে এটাও দেখতে পাবে কোন ভৌতিক জায়গায় আমরা যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সানডে এক সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। এ বাচ্চা ছেলে তাকা, ওই তো তাকিয়েছে। সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়েই ও টায়ার্ড।